নমস্কার বন্ধুরা, স্বাগতম ভৌতিক রহস্য চ্যানেলে। আজ আমরা শুনব নরেন্দ্রনাথ চক্রবর্তীর শিহরণ জাগানো ভৌতিক গল্প বাচ্চা ভূতের খপ্পরে। একটি নিষ্পাপ শিশুকে ঘিরে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। রাত যত গভীর হয় ততই স্পষ্ট হয়ে ওঠে এক অদৃশ্য শক্তির ভয়ঙ্কর উপস্থিতি। এটা কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি কোনো বাচ্চা ভূত তার শিকার খুঁজে বেড়াচ্ছে? শেষ পর্যন্ত কি ঘটবে তা জানতে এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শোনো। আর যারা প্রথম পর্ব এখনও শোনোনি তারা অবশ্যই প্রথম পর্বটা একবার শুনে নিও, তাহলে এই শেষ পর্বটা তোমরা ভালো করে বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এমন আরও ভৌতিক গল্প শুনতে ভৌতিক রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের গল্পের শেষ পর্ব শুরু করা যাক। আর শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাবো, তারপর শেষ পর্বটা শুরু করব। চলো শুরু করি। গ্রীষ্মকাল, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাটুরে লোকজনদের সঙ্গে গল্প গুজব করতে করতে নিশ্চিন্তে এই 3-4 মাইল পথ চলে যাওয়া যাবে। কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়েই ঠাহর হলো যে পথ একেবারে নির্জন। আমরা এত পর্যন্ত শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে। নেহাতি 2-4 জন লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছি থাকে। খানিকটা গিয়েই তারা ডাইনে বাঁয়ে মাঠের মধ্যে নেমে যে যার গ্রামের পথ ধরল। ব্যাস, আমরা একদম একা। সামনে আর পিছনে একটাও লোক নেই। সঙ্গী বলতে স্রেফ পশ্চিমা ভিত্তটি, ওকে নিয়েই এখন বাদ বাকি পথ আমাকে পাড়ি দিতে হবে। বাজপেয়ীরা আবার একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সত্যি কথাই বলি, এতক্ষণ যে ভয়টাকে আমল দিন, এইবারে সেটা হঠাৎ ফিরে এলো। আর কিছু না, ডাকাতের ভয়। সঙ্গে 300 টাকা রয়েছে। এ যখনকার কথা বলছি, 300 টাকার দাম তো তখন নেহাত কম ছিল না। হঠাৎ যদি এই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রে করে সামনে এসে দাঁড়ায় তো কী করব? শুনেছি এদিকে ডাকাতি বড় একটা হয় না, কিন্তু হতে কতক্ষণ? হাতে একটা লাঠিও তো নেই। আশেপাশে নেহাতি কিছু কাঁটা ঝোপ আর বাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছ পর্যন্ত নেই যে তার ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজ চালানো যাবে। তাহলে এই সব ভাবছি, এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলার একটা কান্নার শব্দ কানে এলো। একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এমন একটা শব্দ হয় বটে, কিন্তু পরক্ষণেই বুঝলুম যে না, এটা বাতাসের শব্দ নয়। ভিত্তটিকে বললুম, শুনছিস? দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে সে বলল, ওই বাচ্চার ওতা হ্যাঁ। অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। বাঁকটা ঘুরে গিয়ে আর একটু এগিয়ে দেখলুম ঠিক তাই। রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা 3-4 বছরের ছোট্ট ছেলে হাবুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে ইজের নেই, একেবারে উদম বাচ্চা, শুধু গলায় একটা ধুকধুকি। এদিকে মানে মুর্শিদাবাদ জেলার এই এলাকায় বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি মজুর কুলি কামিন কিছু কম থাকে না।
বাচ্চাটার গলার ধুকধুকি দেখে মনে হলো তাদেরই কারোর ছেলে হবে। কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায়? এ তো বড় বেখেয়ালি বাপ-মা। সম্ভবত হাটে এসেছিল, তারপর সওদাপত্র করে সামনে এগিয়ে গেছে। এদিকে বাচ্চা ছেলেটা যে পিছনে রইল সেই খেয়াল নেই। গলা উঁচিয়ে 2-4 বার হাঁক ছাড়ল, কিন্তু সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরি কী করে? ফেলে রেখে গেলে তা মাঝরাত্রিরে শেয়াল বা হেরোলই একে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। শেষ পর্যন্ত ঠিক করলুম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব, রাত্রিটা সেখানে থাকুক, তারপর কাল সকালবেলা এর বাপ মায়ের খোঁজে বেরানো যাবে। কিন্তু এই বাচ্চা ছেলেকে এতটা পথ হাঁটিয়ে বা নিয়ে যাই কী করে? পশ্চিমা ভৃত্যটিকে বললুম, এই তুই তোর ধামাটা আমায় দে, তারপরে এই বাচ্চাটাকে তোর কাঁধে তোল। তো তাই হলো। ধামাটা আমি আমার মাথায় তুলে নিলে আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে ভৃত্যটি আমার পিছনে পিছনে আসতে লাগলো। হাঁটতে হাঁটতে একেবারে পিছন ফিরে তাকিয়েছিল। দেখলুম ভৃত্যের ঘাড় থেকে তার গলার দুদিকে পা ঝুলিয়ে বাচ্চাটি বেশ জুত করে বসেছে। এখন আর কাঁদছে না। মুখে যে হাসি ফুটেছে চাঁদের আলোয় তাও চোখে পড়ল। কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগলো একটা। ভৃত্যটি বারবার পিছিয়ে পড়ছে কেন? ওর তো ঠিক আমার পিছন পিছনই আসার কথা। তাহলে একবার জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, ব্যাপার কি? যেভাবে হাঁটছিস তাতে তো বাড়ি পৌঁছতে রাত কাবার হয়ে যাবে। তাতে সে বলল, বাচ্চাটা নাকি দারুণ ভারী। শুনে হেসে বললুম, আমার ধামার মধ্যে 5 সের আলু, 10 সেরই একটা কাঁঠাল, সের কয়েক বেগুন আর মস্ত একটা কুমড়ো রয়েছে। বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে? এরপরে আর খানিকক্ষণ কোনো কথা হলো না, কিন্তু তারপরে যা হলো সে এক তাজ্জব ব্যাপার। পিছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনল, বাবু। ভৃত্যটির গলা মনে হলো সে খুব ভয় পেয়েছে। পিছন না ফিরেই বললুম, কেন রে, আবার কি হলো? তাতে ওই কাঁপা কাঁপা গলাতেই সে বলল, বাবু, ইসকা টেংরি তো বরহত চলি। অর্থাৎ এর পা ক্রমেই বেড়ে চলেছে। এর পরে আর পিছনে না ফিরে উপায় কি? কিন্তু পিছন ফিরে যা দেখলুম তাতে আমার আর বাকস্ফূর্তি হলো না। একেবারে ভিড়মি খাওয়ার জোগাড়। বাজপেয়ীদা আবারও খানিকক্ষণ চুপ করে রইলেন। আমরা এদিকে অস্থির হয়ে উঠেছি। বললুম, কি হলো বাজপেয়ীদা, চুপ করে গেলেন কেন? পিছন ফিরে কি দেখলেন? যা দেখলুম তা আপনারা বিশ্বাস করবেন না ভাই। বিশ্বাস করি বা না করি সে আমরা বুঝবো। আপনি কি দেখলেন সেটাই বলুন দেখি। দেখলুম, বাজপেয়ীদা বললেন, সে কথা ভাবলে এখনও আমার গায়ে কাঁটা দেয়। যার চলে কি দেখলেন সেটাই বলুন না। দেখলুম যে ছেলেটা তো আমাদের বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল। সে ঠ্যাং দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে। তারপরেই চাকরের ঘাড় থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে
পাশের মাঠের ভিতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে সে মিলিয়ে গেল কিছু বুঝলুম না। আর আপনারা? সঙ্গে সঙ্গে মাথার ধামা মাটিতে নামিয়ে আমিও ছুট লাগালো। চাকরটিও দৌড় লাগালো আমার পিছন পিছন। দৌড়তে দৌড়তে একবারও আর পিছন ফিরে তাকাইনি। একেবারে বাড়িতে পৌঁছে তবে থামে। গল্প শেষ করে বাজপেয়ীদা বললেন, আছে রে ভাই, ভালো মন্দ সব রকমের আত্মাই আছে, তা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।